তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, বা এটার বাংলা হচ্ছে জটিল রাশি। এটা ক্লাস 11-এ রয়েছে জটিল রাশি চ্যাপ্টারটা। খুব একটা বড় চ্যাপ্টার না, কিন্তু মোটামুটি অনেকগুলো ভিডিও লাগবে কভার করতে। মিনিমাম 2 থেকে 3টে তো ভিডিও লাগবেই, কারণ এতে অনেক জিনিস আছে সেগুলো সিলেবাসে হয়তো নেই বা অঙ্ক করতে লাগবে না, কিন্তু শেখার দরকার আছে। ওকে, তো কমপ্লেক্স নাম্বার কী জিনিস? কমপ্লেক্স নাম্বার হচ্ছে এমন নাম্বার যেটি রিয়েল বা বাস্তব নয়। ওকে, তো আমরা আগে বাস্তব সংখ্যা সম্বন্ধে জেনেছি অনেক। রিয়েল নাম্বার সেটা আগে মানে ছোটো ক্লাসে ক্লাস 6-7 এরকম সময় থেকে কিন্তু আমরা জানতে পেরেছি রিয়েলস নাম্বার কী। আর এখন আমরা জানবো কমপ্লেক্স নাম্বারস নিয়ে। তো কমপ্লেক্স নাম্বার হচ্ছে এমন একটি নাম্বার যেটা রিয়েল বা বাস্তব নয়। তো আমরা ক্লাস 10-এ দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয় করা শিখেছি, এবং বীজের প্রকৃতি কখন বাস্তব হবে, কখন অবাস্তব হবে বা কাল্পনিক হবে সেটাও আমরা জেনেছি। তো অবাস্তব কাল্পনিক কীভাবে আমরা জানতাম? ধরো এটা সমীকরণ x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটা একটা সমীকরণ রয়েছে। তো এই সমীকরণের বীজ নির্ণয় করার আমরা পদ্ধতি যেটা ছিল x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। ওকে, তো এটা ছিল বীজ নির্ণয় করার পদ্ধতি, সিদ্ধান্ত সূত্র, বা আমরা মিডল টার্ম দিয়েও অনেক সময় নির্ণয় করতে পারতাম, কিন্তু এটা হচ্ছে সবথেকে ভালো পদ্ধতি। তো এখানে কার উপর নির্ভর করে বীজের প্রকৃতি বা কখন বাস্তব হবে কখন অবাস্তব হবে, এটা হচ্ছে b² মাইনাস 4ac এর ওপর বীজের প্রকৃতি কিন্তু নির্ভর করে। বীজের প্রকৃতি নির্ভর করে এই b² মাইনাস 4ac-টাকে, এটা হচ্ছে সমীকরণের নিরূপক বলা হয়, নিরূপক বা ইংলিশে বলা হয় ডিসক্রিমিনেন্ট। ওকে, তো কখন কীরকম হয় সেটাও আমরা জেনেছি, তবুও আমি একবার রিওয়াইন্ড করিয়ে দিই। যখন b² মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হলে বীজদ্বয় বাস্তব হবে ও সমান হবে। বীজদ্বয় বাস্তব ও সমান হবে। ওকে, আর b² মাইনাস 4ac এটা গ্রেটার দেন 0 হলে বীজদ্বয় বাস্তব হবে কিন্তু সমান হবে না, বাস্তব ও অসমান, মানে বীজদ্বয় দুটো আলাদা হবে, পরস্পরের থেকে ভিন্ন হবে। এই দুটো কেস নিয়ে আমরা ক্লাস 10-এ আলোচনাও হয়েছে। এবার হচ্ছে b² মাইনাস 4ac লেস দেন 0 হলে বীজদ্বয় কাল্পনিক হবে। বীজদ্বয় কাল্পনিক, কাল্পনিক মানে যেটা বাস্তব নয়, অবাস্তব বা ইমাজিনারি বলতে পারো, সেটা হচ্ছে কাল্পনিক। b² মাইনাস 4ac লেস দেন যখন 0 হবে কোনো সমীকরণের, তখন তার বীজদ্বয় কিন্তু দুটো বীজই কাল্পনিক হবে। ওকে, তাহলে আমরা একটা সমীকরণ ধরছি x² প্লাস 4 ইকুয়ালস টু 0। ওকে, তো এখানে আমরা যে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট সেটা কত হবে? সেটা হচ্ছে d ইকুয়ালস টু b², তাহলে b এখানে শুধুমাত্র x যুক্ত রাশি কিন্তু নেই, তাহলে b হচ্ছে 0, b² মাইনাস 4ac, 4 এর মান হচ্ছে 1, অর্থাৎ 4 ইন্টু 4 ইকুয়ালস টু মাইনাস 16। এটা কিন্তু লেস দ্যান 0 হচ্ছে মাইনাস 16, অর্থাৎ এই সমীকরণের বীজ দুটি কাল্পনিক হবে। ওকে, তো কেন হবে কাল্পনিক? কারণ x²
প্লাস 4 ইকুয়ালস টু 0, এটাকে যদি আমরা সরল করতে যাই তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু -4 হবে, অর্থাৎ এক্স ইকুয়ালস টু √/-4। √/-4 এই রাশি সম্বন্ধে কিন্তু যে রুটের ভিতরে নেগেটিভ থাকতে পারে না। ওকে, √4 যদি হয় তার ভ্যালু হচ্ছে 2 অর -2, কিন্তু রুটের ভেতরে মাইনাস যদি রয়ে যায় তাহলে আমরা কিন্তু এটা কাল্পনিক নাম্বার, অর্থাৎ √4 হলো √-4 হলো কাল্পনিক। √-4 কিন্তু কাল্পনিক নাম্বার। তো এই √-4টাকে আমরা প্রকাশ করার জন্য কারণ রুটের ভেতরে কিন্তু মাইনাস থাকতে পারে না কখনো, একটা নতুন আমরা সংখ্যা ডিফাইন করব, নতুন সংখ্যা, নাম্বারস বা নতুন নোটেশন, সেটা হচ্ছে আই, বা এটাকে ইংলিশে বলে আয়োটা, আই বা আয়োটা। ওকে, তো এটা দিয়ে আমাদের ডিফাইন করতে হবে, এই -4টাকে আমাদের এক্সপ্রেস করতে হবে বা প্রকাশ করতে হবে। তো এই আয়ের মান কত? আয়ের ভ্যালু হচ্ছে আই ইকুয়ালস টু √/-1। আয়ের ভ্যালু √/-1। আইটা অবশ্যই একটা ইমাজিনারি সংখ্যা, আর আয়ের ভ্যালু হচ্ছে √/-1, অর্থাৎ আই স্কোয়ার ইকুয়ালস টু √/-1 ইন্টু √/-1 ইকুয়ালস টু -1, মানে আই স্কোয়ার সমান -1 হচ্ছে, আই স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে -1। তো এই -4টাকে আমরা কীভাবে আই দিয়ে প্রকাশ করব? √/-4 ইকুয়ালস টু আমরা লিখতে পারি √/4 ইন্টু -1। ওকে, এবার এই 4টাকে বাইরে বার করলে কিন্তু 2 হয়ে যাবে, আমরা যেহেতু জানি 2 স্কোয়ার সমান 4, অতএব 2√-1 ইকুয়ালস টু 2y। আয়ের মান যেহেতু √/-1, সুতরাং এটাকে আমরা 2y দিয়ে প্রকাশ করতে পারছি, -4 এর মান। ওকে, তো আয়ের যে ভ্যালু বা আয়ের এগুলো তোমরা অবশ্যই বুঝতে পারলে। এবার আমরা একটু জেনে নিই, আই স্কোয়ার ইকুয়ালস টু -1 আমরা দেখলাম। এবার আই কিউ এর মান কত? আই কিউ এর মান কত হবে? আই স্কোয়ার ইন্টু আই। তো আই স্কোয়ারের ভ্যালু আমরা দেখেছি -1 ইন্টু আই ইকুয়ালস টু -i হবে, আই কিউ এর ভ্যালু হবে -i। আই 4 এর ভ্যালু কত হবে? আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। আই স্কোয়ারের ভ্যালু -1 আর এটার ভ্যালু -1, অতএব i⁴ এর ভ্যালু হচ্ছে 1। তারপর যেমনভাবে করলে i⁵ সেটা হবে i⁴ ইন্টু আই, মানে 1 ইন্টু আই হয়ে যাবে। তো এইভাবে কিন্তু করতে হয়, এই আই দিয়ে অনেক অঙ্ক আসে এক্সামে। ওকে, তো এই গেল আয়োটা বা আয়ের ভ্যালুগুলো, এবং কীভাবে সেটাকে কোনো ভ্যালুর সাথে অন্য কোনো অবাস্তব সংখ্যাকে প্রকাশ করবে আই দ্বারা, সেটাও আমরা দেখলাম। এবার দেখা যায় জটিল রাশিকে কীভাবে প্রকাশ করা হয়। ওকে, একটি কমপ্লেক্স নাম্বার আমি ধরছি জেড হলো একটি কমপ্লেক্স নাম্বার। তো জেডটাকে আমরা কীভাবে লিখব? এ প্লাস আই বি। সবসময় যে কোনো কমপ্লেক্স নাম্বারকে এ প্লাস আই বি দ্বারা লেখা হয়, আর এখানে এ বি বিলংস টু আর বা রিয়েল নাম্বারস। এ বি কিন্তু বাস্তব সংখ্যা, অর্থাৎ এই পার্টটা শুধুমাত্র এ রয়েছে, তার মানে এটা পুরো বাস্তব সংখ্যা, আর এই পার্টটাও পুরোপুরি বাস্তব পার্ট, বা আমরা এটাকে বলতে পারি রিয়েল পার্ট, বা আরেকটা নোটেশন দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে REZ। জেড কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট, সেজন্য REZ। আর এটাকে, এই আইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, সে আমরা আগেই জেনেছি, সেজন্য এটাকে বলা হয় ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ। ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ, এটাকে আমরা IM (Z) এটা দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ কোনো কমপ্লেক্স নাম্বারের আই যুক্ত রাশি সেটা হবে ইমাজিনারি পার্ট,
আর যে রাশিতে আই থাকবে না সেটা হচ্ছে রিয়েল পার্ট বা রিয়েল জেড, আর এটা হচ্ছে ইমাজিনারি জেড। ওকে, বোঝা গেল? তার এক্সাম্পল ধরো দেওয়া রয়েছে জেড ইকুয়ালস টু 2 প্লাস 3i, এটা দেওয়া আছে। তো এখানে রিয়েল জেড কী হবে? রিয়েল জেড হবে আই যুক্ত রাশিটা হবে ইমাজিনারি জেড, আর যেটাতে আই নেই সেটা হয়ে যাবে রিয়েল জেড, অর্থাৎ 2 হবে, আর ইমাজিনারি জেড 3 হবে। আই যুক্ত রাশিটা, আই দেওয়ার দরকার নেই, ইমাজিনারি পার্ট শুধুমাত্র 3 এখানে। ওকে, তো এবার হচ্ছে খুব একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি, সেটা হচ্ছে কোনো কমপ্লেক্স নাম্বার, ধরছি আমরা Z1 একটা কমপ্লেক্স নাম্বার, সেটাকে অন্য কোনো কমপ্লেক্স নাম্বার Z2 এর থেকে ছোট বা বড় আমরা বলতে পারবো না। অর্থাৎ কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা অন্য কোনো কমপ্লেক্স নাম্বারের সাথে তুলনা করতে পারবো না যে ওটা হচ্ছে ছোটো বা বড়। আরেকটা কন্ডিশন আছে, হয় তারা পরস্পর সমান হবে অথবা পুরোপুরি আলাদা হবে। ওকে, হয় তারা পরস্পর দুটো সমান একই নাম্বার হবে অথবা তারা আলাদা হবে, ছোট কি বড় আমরা তুলনা করতে পারবো না। তার কারণটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার কিন্তু রিয়েল নাম্বারসের মতো নয় যে রিয়েল অ্যাক্সিসে রয়েছে, কোনটা আগে আসে সেটা বড়, বা কোনটা আগে আসে সেটা ছোট, কোনটা পরে আসে সেটা বড়, এরকম আমরা কিন্তু বলতে পারবো না। কমপ্লেক্স নাম্বার অ্যাকচুয়ালি এরকমভাবে আমরা করি যে একটা রিয়েল অ্যাক্সিস আর একটা ইমাজিনারি অ্যাক্সিস। ওকে, যেমন আমরা কোঅর্ডিনেট স্থানাঙ্ক জ্যামিতি যেরকম আমরা পড়েছি সেরকমভাবে ধরছি আমরা একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু আমরা ধরছি এক্স প্লাস আই ওয়াই। তো রিয়েল অ্যাক্সিস যেটা, সেটাতে আমরা রিয়েল পার্ট অর্থাৎ এক্স, সেখানে রিয়েল পার্ট এক্স আমরা ধরলাম, এখানে এক্স রয়েছে স্থানাঙ্ক, এটার পয়েন্ট করলাম। আর ইমাজিনারি অ্যাক্সিসে ইমাজিনারি পার্ট যেটা আই এম জেড ওয়াই ধরলাম, এখানে ওয়াই রয়েছে। তো আমরা এই এক্স আর ওয়াই পয়েন্টটাকে আমরা মার্ক করব, এটাই হচ্ছে জেড এর স্থানাঙ্ক, অর্থাৎ ওই কমপ্লেক্স নাম্বারটার স্থানাঙ্ক এক্স ওয়াই, অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই। এটাকে আমরা এক্স ওয়াই এরমভাবে কিন্তু লিখতে পারি। ওকে, তো কোনো একটা বিন্দু জেড ওয়ান একটা বিন্দু এখানে রয়েছে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। তো Z1 আর একটা বিন্দু Z2, বিন্দুকে অন্য কোনো বিন্দুর সাথে কম্পেয়ার করতে পারবো না যে সেটা বড় কিংবা ছোট। ওকে, সেই কারণে আমরা দুটো কমপ্লেক্স নাম্বারের কিন্তু তুলনা করতে পারি না। এবার দেখি, যদি দুটো কমপ্লেক্স নাম্বার Z1 ইকুয়ালস টু Z2 হয়, ওকে, Z1 সমান হয়তো x1 প্লাস আই ওয়াই ওয়ান, আর Z2 সমান হয়তো আছে x2 প্লাস আই ওয়াই টু। তো দুটো যখন সমান হবে তাহলে এই দুটো মান আমরা কিন্তু এখানে বসাতে পারি। সো x1 প্লাস আই ওয়াই ওয়ান ইকুয়ালস টু হবে x2 প্লাস আই ওয়াই টু। ওকে, তো আমরা আগেই দেখেছি যে আমরা স্থানাঙ্ক আকারে লিখতে পারি কমপ্লেক্স নাম্বারকে, অর্থাৎ x1 y1 এটা স্থানাঙ্ক হবে x2 y2। স্থানাঙ্ক ঠিক না, মানে এরকম আকারে আমরা লিখতে পারি। অ্যাকচুয়ালি আমরা রিয়েল পার্টের সাথে রিয়েল পার্টের তুলনা করব, আর ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্টের তুলনা করব। ওকে, তো এখানে রিয়েল পার্ট ছিল x1, এই যে x1, আর এখানে x2। তাহলে যদি সমান হয় তাহলে আমরা আগেই জেনেছি x1 সমান x2 অবশ্যই হতে হবে, এবং y1 সমান y2 অবশ্যই হতে হবে। নাহলে কিন্তু দুটো কমপ্লেক্স নাম্বার কখনো সমান হবে না। দুটো কমপ্লেক্স নাম্বার যদি সমান হয়ে যায়, দুটো কিন্তু একই, অর্থাৎ তাদের রিয়েল পার্টস দুটো একই, আর ইমাজিনারি পার্টস এই দুটোও কিন্তু একই হবে, অর্থাৎ এরকমভাবে সমান হয়ে যাবে। ওকে, অতএব ReZ1 ইকুয়ালস টু ReZ2, আর ইমাজিনারি Z1 ইকুয়ালস টু ইমাজিনারি Z2। এই দুটো কন্ডিশানে কিন্তু অবশ্যই থাকবে যদি দুটো কমপ্লেক্স নাম্বার সমান হয়। এবার পড়ব আমরা জটিল রাশির যোগ।
অর্থাৎ কমপ্লেক্স নাম্বার তার যোগ কিন্তু আমরা পড়ব এবার। সো Z1 একটা কমপ্লেক্স নাম্বার, সেটা হচ্ছে x1 প্লাস y1। Z2 এটা একটা কমপ্লেক্স নাম্বার, x2 প্লাস y2। ওকে, তো এটাকে আমরা যখন যোগ করব, অর্থাৎ Z1 প্লাস Z2 আমরা যখন করব, তার নিয়মটা সেটা আমি বলছি। নিয়মটা হচ্ছে Z1 এর রিয়েল পার্টের সাথে Z2 এর রিয়েল পার্ট যোগ করতে হবে, এবং Z1 এর ইমাজিনারি পার্টের সাথে Z2 এর ইমাজিনারি পার্ট যোগ করতে হবে। অর্থাৎ x1 প্লাস x2 হবে, প্লাস আইটা কমন যাবে, আই কমন দিয়ে বাইরে কিন্তু y1 প্লাস y2 হবে। অর্থাৎ সূত্রটা কী হলো, Z1 প্লাস Z2 ইকালস টু RE Z1 প্লাস RE Z2, আর আই এখানে বাইরে থাকলো, IM Z1 প্লাস IM Z2। এটাই হচ্ছে যোগের সূত্র। তো এটা কিন্তু সব সময়ই প্রযোজ্য, এই যোগের সূত্রটা, এবং এইটা ধরেই যোগগুলো কিন্তু করা হয় কমপ্লেক্স নাম্বারসের। ওকে, তো তাহলে এটাই Z1 Z2 এর যে রিয়েল পার্ট x1 প্লাস x2, আর ইমাজিনারি পার্ট y1 প্লাস y2 হবে। ওকে, এবার প্রপার্টিজ বা ধর্ম। তো প্রথম যে ধর্মটা হচ্ছে সেটা হচ্ছে Z1 প্লাস Z2 ইকুয়ালস টু Z2 প্লাস Z1। অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের যে যোগফল সেটা হচ্ছে কমিউটেটিভ, অতএব ইহা কমিউটেটিভ, বা বাংলায় হচ্ছে বিনিময়যোগ্য। কমিউটেটিভ বা বিনিময়যোগ্য। ওকে, তো তোমরা করে দেখতে পারো। আমরা প্রথমে নিয়েছি এই Z1 Z2 দুটো যোগ করছি, x1 প্লাস x2 প্লাস I ইন্টু y1 প্লাস y2। এবার আমরা Z2 প্লাস Z1 করবো। Z2 প্লাস Z1 করলে কিন্তু হবে x2 প্লাস x1 হবে, আর I বাইরে থাকবে y2 প্লাস y1 হবে। তো আমরা জানি সবাই x1 প্লাস x2 ইকুয়ালস টু কিন্তু x2 প্লাস x1, এবং y1 প্লাস y2 ইকুয়ালস টু y2 প্লাস y1। যেহেতু x1 x2 y1 y2 এই চারটে সংখ্যা কিন্তু বিলংস টু R, অর্থাৎ এই চারটে সংখ্যা বাস্তব সংখ্যার যে রুল যোগফলের সেটা কিন্তু কমিউটেটিভ হয়, সেজন্য আমরা এটা লিখতে পারলাম। ওকে, 2 নম্বর প্রপার্টিজ, Z1 প্লাস Z2 প্লাস Z3 ইকুয়ালস টু Z1 প্লাস Z2 ব্র্যাকেট প্লাস Z3। অর্থাৎ এই ব্র্যাকেট সরালে কিন্তু যোগের কোনো পরিবর্তন হয় না কমপ্লেক্স নাম্বারসের ক্ষেত্রে, অতএব ইহা অ্যাসোসিয়েটিভ। তো তোমরা করে দেখতে পারো, এটা আমি করে দেখালাম কমিউটেটিভটা, এটাও তোমরা করে দেখতে পারো অ্যাসোসিয়েটিভ হয় কি না দুটো আলাদা কমপ্লেক্স নাম্বারস নিয়ে। ওকে, এবার আমরা পড়ব কমপ্লেক্স নাম্বারসের বিয়োগ। কমপ্লেক্স নাম্বারস এর বিয়োগ। তো বিয়োগের নিয়মও কিন্তু একই রকম। বিয়োগের নিয়ম আমি দেখাচ্ছি। এখানেও Z1 ইকুয়ালস টু x1 প্লাস IY1, Z2 ইকুয়ালস টু x2 প্লাস IY2। দুটো আমরা কমপ্লেক্স নাম্বার আলাদা আলাদা ধরে নিলাম, এবং Z1 মাইনাস Z2 যেটা করব সেটা হচ্ছে একই রকম রিয়েল Z1, রিয়েল পার্ট অফ Z1 মাইনাস রিয়েল পার্ট অফ Z2, অর্থাৎ রিয়েলের সাথে রিয়েল বিয়োগ দিলাম। ওকে, প্লাস আই দিয়ে
এখানে ইমাজিনারি z1 প্লাস ইমাজিনারি z2 করে দিলাম। ওকে, বোঝা গেল? তাহলে এখানে z1 মাইনাস z2 কী হবে? x1 মাইনাস x2 প্লাস i y1 মাইনাস y2। তো এটা হলো কিন্তু রুল বিয়োগের ক্ষেত্রে সবসময় প্রযোজ্য এটা। এবার প্রপার্টিজ টু এর ক্ষেত্রে যে আমরা যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর কমিউটেটিভ প্রপার্টিসগুলো দেখেছিলাম, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ কমিউটেটিভ বা অ্যাসোসিয়েটিভ কোনোটিই নয়, বা অ্যাসোসিয়েটিভ কোনোটিই নয়, অর্থাৎ কমিউটেটিভও নয়, অ্যাসোসিয়েটিভও নয় বিয়োগের ক্ষেত্রে। তো কেন নয় সেটা আমরা জানি ভালোভাবেই। এখানে x1 মাইনাস x2 আছে এবং আমরা জানি x1 মাইনাস x2 নট ইকুয়ালস টু x2 মাইনাস x1, সেই জন্য হচ্ছে কমিউটেটিভ হবে না। আর অ্যাসোসিয়েটিভের ক্ষেত্রে তো এমনি প্রপার্টি কাজ করবে না, সেটা তোমরা করে দেখতে পারো। ওকে, এবার হচ্ছে কমপ্লেক্স নাম্বারের গুণ। কমপ্লেক্স নাম্বার এর গুণ। তো গুণটা কীরকমভাবে হয়? গুণ কিন্তু সাধারণভাবেই হয়। তো আমরা z1 সমান x1 প্লাস iy1 ধরে নিচ্ছি, আর এখানে z2 ইকুয়ালস টু x2 প্লাস iy2 ধরে নিচ্ছি। তো যখন আমরা গুণ করব z1 ইন্টু z2, শুধুমাত্র ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে, দিয়ে একসাথে একই রকম সাধারণভাবে গুণ করে দিতে হবে x2 প্লাস iy2। তো সাধারণ গুণ করো, x1 ইন্টু x2 প্লাস ix1 y2 প্লাস iy1 x2 প্লাস i স্কোয়ার y1 y2। তো i স্কোয়ারের মান -1 আমরা জানি, x1 x2 মাইনাস এটা আমরা এখানে করে দিচ্ছি -1 হবে, অর্থাৎ মাইনাস y1 y2 প্লাস আইটা যদি আমরা কমন নিই x1 y2 প্লাস y1 x2। ওকে, তো সাধারণভাবে গুণ করেই আমরা কিন্তু এটা দেখতে পেলাম, কিন্তু রিয়েল যে সূত্র সেটা আমরা দেখব। তো এখানে এটা হচ্ছে বাস্তব পার্ট, অর্থাৎ RE z1 z2, আর এটা ইমাজিনারি পার্ট RE এটা হচ্ছে IM z1 z2। ওকে, তো তাহলে রিয়েল সূত্রটা আমরা কি পেলাম? z1 ইন্টু z2 ইকুয়ালস টু হবে RE z1 ইন্টু RE z2 মাইনাস IM z1 ইন্টু IM z2। ওকে, তো এটা রিয়েল পার্ট হয়ে গেল। ইমাজিনারি পার্ট একটা আই বাইরে থাকবে প্লাস আই দিয়ে RE z1 ইন্টু IM z2 প্লাস RE z2 ইন্টু IM z1। তো এটা সূত্র হয়ে দাঁড়ালো। তোমরা এমনি সাধারণভাবে গুণ করতে পারো, ওইটাই ভালো হবে, সূত্র সবসময় মনে নাও থাকতে পারে। ওকে, এবার সাম রেজাল্টস বা প্রপার্টিজ। ফার্স্ট ওয়ান, z1 z2 ইকুয়ালস টু z2 ইন্টু z1, অতএব ইহা কমিউটেটিভ। তো গুণ যেহেতু বাস্তব সংখ্যার গুণ কমিউটেটিভ, আর কমপ্লেক্স নাম্বারে বাস্তব এক্স আর ওয়াই কিন্তু বাস্তব সংখ্যা, সেজন্য সেটাও কমিউটেটিভ হতে বাধ্য। তো তোমরা তবু করে দেখতে পারো এটা, যদি বুঝতে অসুবিধা হয়। z1 ইন্টু z2 ইন্টু z3 ইকুয়ালস টু z1 ইন্টু z2 ইন্টু z3।
অর্থাৎ ইহা অ্যাসোসিয়েটিভ। এটাও তোমরা করে দেখবে অ্যাসোসিয়েটিভ হচ্ছে কি না। গুণের আরেকটা এক্সট্রা প্রপার্টিস আছে, সেটা হচ্ছে বন্টন সূত্র মেনে চলে কমপ্লেক্স নাম্বারের সেই গুণ, অর্থাৎ Z1 ইন্টু Z2 প্লাস Z3 ইকুয়ালস টু আমরা লিখতে পারি Z1 Z2 প্লাস Z1 Z3। তো বাকি যেই প্রপার্টিসগুলো আছে সেগুলো সবই কিন্তু রিয়েল নাম্বারসের মতো। অতএব এটা হচ্ছে ইহা বন্টন সূত্র মেনে চলে। তো আমরা আজকে কমপ্লেক্স নাম্বারসের ধারণাটা দেখলাম, যোগ বিয়োগ কোনটা বুঝলাম, আয়ের ভ্যালু কীরকমভাবে হয় সেটা বুঝলাম, আরও বিভিন্ন ধারণা, জিওমেট্রিক ধারণা দিয়েও অনেক কিছু বোঝানো হলো। নেক্সট পার্টে আমরা কমপ্লেক্স নাম্বারসের ভাগ শিখব, কনজুগেট শিখব, আর হচ্ছে মডিউলাস এবং আর্গুমেন্ট যেটা ওটা আমরা শিখব। আর আরেকটা ভিডিও হবে, সেটা এক্সারসাইজ বা এক্সাম্পলগুলো সেগুলো নিয়ে আলোচনা হবে। ওকে, তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, গুড বাই।